ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক, স্বাদে স্বাস্থ্যে। ভালো খান, সুস্থ থাকুন। মুখরোচক, ভালোবাসার ৭৫ বছর। মার জন্য তো কত কিছু করার ইচ্ছা ছিল, আর তো মা আমাকে কিছু বলেও গেল না। আরও কেন মার সঙ্গে আর একটু বেশি সময় কাটাইনি। মার সাথে ওই একটাই আমার কানেকশন রয়ে গেছে। মায়ের কোলটা মিস করি আমি যখন কাজের শেষে। দিদি এখন আর বলে না চল মার কাছ থেকে একটু ঘুরে আসি। মাকে তো আমার বর মিল বলে রাখে, মাদার ইন ল মিল। আরো কয়েকটা ড্রেস এই বাড়িতে পড়ে আছে, আর কেউ নেই পরার। যাদের মা আছে তারা যেন মাদের খুবই যত্ন করে রাখে। পুরাতন শব্দটা খুব আপেক্ষিক। আমরা পুরাতনকে ভুলে অনেকেই নতুনের দিকে এগোই, আবার অনেকে পুরাতনকে আঁকড়ে ধরেই বাজে। তবে এই মুহূর্তে যিনি রয়েছেন তিনি এই মুহূর্তে পুরাতনেই রয়েছেন, এমন একটা জায়গায় আমরা রয়েছি। কত পুরনো একটা লাইব্রেরি, তো খুব ইন্টারেস্টিং লাগছে এই জায়গাটাতে এসে। তোমাদের ঢুকছো যখন বাড়িটাই দেখবে অদ্ভুত একটা লাল হ্যাঁ মানে ইটের বাড়ি, খুব ভাল লাগছিল। মানে এরকম হঠাৎ খোলামেলা একটা জায়গা দেখা যায় না, বা ভাল লাগছে খুব। আমার পুরাতন বেশ ফিলটা হচ্ছে যে আমরা আবার সেই পুরাতন সময় ফিরে গেছি। তো আমি শুরুতেই যেটা বলছিলাম যে পুরনোকে অনেকেই আমরা আঁকড়ে ধরে বাঁচি, আবার অনেকেই পুরনোকে ভুলে নতুন এগিয়ে যাই। এই আমি তোমার ক্ষেত্রে যদি বলি, তুমি এরকম একটা জায়গা পছন্দ করেছো, পুরনোকে আঁকড়ে ধরে বোধহয় তুমি থাকতে ভালোবাসো। আমি দেখো পুরনোকে খুব মানে আমার কাছে যা কিছু পুরনো তাই সনাতন। মানে বলে না পুরাতন যাহাই তাহাই সনাতন, কিন্তু আমার কাছে ব্যাপারটা হচ্ছে যে পুরাতন সব কিছু রেশ নিয়ে আমরা নতুনে যাই, আবার নতুন থেকে আবার সেটা পুরাতন হয়, আবার তারপরে যাই। তো আমার মনে হয় যেটা একটা লং জার্নি। মানে আমরা কখনো পুরনোকে ভুলে যেতে পারি না। আমরা কি পুরনো দিনগুলোকে ভুলে যেতে পারি না। পুরাতন অনেক কিছু আমরা আঁকড়ে ধরে থাকি। যেরকম আমার ঠাকুমার পুরনো ডায়েরি, আমার মায়ের পুরনো শাড়ি, আমার বাবার ইউজ করা চশমা, বা আমার ঠাকুমার আরও রেখে যাওয়া আমার পিসিদের মাসিদের পুরনো জিনিস, সব কিছুই থেকে যায় জানো তো। মানে সেগুলোর যত পুরনো হয় তত সেগুলো ভ্যালুও বাড়ে। কারণ মানুষের দিন যত চলে যায়, সেই যত দিনগুলো পিছনে হতে থাকে ততদিন মনে হয় কী করে ওই দিনগুলোকে আবার ধরে রাখবো, আঁকড়ে রাখবো। তো আমি সম্প্রতি আমার মাকে হারিয়েছি। আমি জানি যে কতটা বেদনা মার একটা ভয়েস মেসেজ আমি খুঁজি, বা মার একটা কোনো কিছু। মানে এখন না পাগলের মতো অনেক সময় ফোন চেঞ্জ হয়ে যায় না আমাদের, তো এখন আমি পাগলের মতো খুঁজি যে মা ওই যে আমাকে একটা লম্বা ভয়েস মেসেজে বলেছিল ওটা কোন ফোনে হারিয়ে গেছে বা কোন ফোনে রয়ে গেছে। তখন তো আর বুঝতে পারিনি যে এগুলোকে এতটা প্রিজার্ভ করে রাখতে হবে, যেদিন মা থাকবে না সেদিন। মানে তাই আমার কাছে যেটা মনে হয় যে পুরনো সব কিছুরই না একটা আলাদা মর্যাদা আছে। সেই মর্যাদাগুলো যদি আমরা এখনও দিতে পারি, তাহলে বোধহয় নতুনকে বা নবীনকে আমরা আরও ভালো করে বরণ করতে পারবো। দিদি, পুরাতন ছবি আসছে নববর্ষে, এবং এই ছবিটা যে সময় তুমি যেটা মায়ের কথা বললে, এবং মা মেয়ের সেই গল্প, সেই আবেগ, এই আরো স্পেশাল করে দিল বোধহয় পুরাতন তোমাকে। একদমই তাই। সেটা আমার কাছে একটা মানে কি বলবো, যতটা মানে একটা মানে পুরো অপূরণীয় ক্ষতি। তো মানে সেটা আমি কোনোদিনই মানে নেগোশিয়েট করতে পারবো না, মার চলে যাওয়াটা। কারণ মা প্রত্যেক মুহূর্তে যেন মনে হয় যে মানে মার কাছে আছি, বা মাকে মানে ধরতে চাই, মাকে জড়িয়ে ধরতে চাই, মার সঙ্গে কথা বলতে চাই। তো সেইটা বোধহয় আমার মনে হয় না আমি কোনোদিন মানে পেরে উঠবো যে ওটাকে মানে অন্যভাবে কিছু ভাবতে। আর মা চলে যাওয়া মানে মা থাকাকালীন এই ছবিটা আমরা করতে শুরু করেছিলাম, এবং খুব ইচ্ছা ছিল মাকে ছবিটা দেখানোর। কারণ মানে বাবা মার কাছে শর্মিলা ঠাকুর আসলে খুব প্রিয় একজন অভিনেত্রী। মানে মাদের সময়কার তো, আর সেই পুরাতন। আবার মানে আমার মা ওনার থেকে বোধহয় কয়েক বছরের ছোট। তো আমার কাছে মনে হয় যে এই ভ্যালুসগুলো খুব ইম্পর্ট্যান্ট, যে মানে স্থানীয় দুজনই। মানে মা চলে যাওয়ার পর এই ছবিটা যেন আমার কাছে আরও রেলিভেন্ট হয়ে গেছে। যেন মনে হচ্ছে মানে মাকে ট্রিবিউট দেওয়ার জন্যই বোধহয় এই ছবিটা আমি বানিয়েছিলাম। আর এই গল্পটাও মার মেয়ের সম্পর্ককে ভীষণভাবে গভীরভাবে অ্যানালাইজ করবে। বিভিন্ন দিক পাবো আমরা মা মেয়ের এই গল্পে। তো সেখান থেকে দাঁড়িয়ে থেকে মনে হয় যে মার অবদানটা এত বেশি আমাদের জীবনে যে সেটাকে কখনোই কোনোভাবেই মানে বোঝাও যায় না, ক্যালকুলেটও করা যায় না, তার বিস্তারকে মাপা যায় না। তো ইটস লাইক ইনফিনিটি, মানে মার সমস্ত কন্ট্রিবিউশন। সেরকমভাবে এই ছবিটার বিষয়ে আসবো যে
এখানেও মা মেয়ের গভীরত্বটা একটা ইনফিনিটির জায়গায় আছে, এবং তার সাথে সাথে অন্যান্য চরিত্রগুলো কিভাবে রেলিভেন্ট হচ্ছে, কিভাবে মূর্ত হয়ে উঠছে। এবং সুমন ঘোষ একটা খুব সেন্সিটিভ গল্প লিখেছেন এবং আমাদের সামনে নিয়ে এসছেন যেটা, তো সেটা আমার মনে হয় যে দর্শকের কাছে খুব গভীর একটা ছাপ ফেলবে। শর্মিলা ঠাকুরের সাথে তুমি যখন শর্ট দিয়েছো, কাজ করেছো একসাথে দীর্ঘদিন, এবং উনি 14 বছর পর বাংলা ছবিতে, সেটা তোমার হাত ধরে, উনি বারবারই বলেছিলেন যে তোমার আবদার বলো এবং স্ক্রিপ্ট কিছুতেই উনি ফেরাতে পারেননি। তো সেই সময় ওনার মধ্যে কতটা মাতৃত্বকে তুমি খুঁজে পেয়েছিলে? ওনার মধ্যে না একটা খুব কেয়ারিং একটা মানুষ আছে, যেটা ওনার মতো এত বড় স্টার বা এত বড় ডিবা, এত বড় উনি মানে তখনকার সময় মানে মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রিতে ওই রকম দাপিয়ে মানে হিন্দি ছবিতে কাজ করে যাওয়া, যেখানে উনি মৌসামের মতো ছবি করেছেন, মানে যেখানে উনি গৃহপ্রবেশের মতো ছবি করেছেন, তারপরে আরাধনা তো ছেড়েই দিলাম, সেগুলো তো সবাই জানে, বাট ওনার আরও বেশ কিছু ছবি আছে যেগুলো, ফারার বলে একটা অমিতাভ বচ্চনের সাথে ছবি করেছিলেন, তো অনেক ছবি আছে যেগুলো আমার মনে ভীষণভাবে দাগ কেটে গেছে। তারপরে তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মেল ডমিনেটেড ইন্ডাস্ট্রিতে উনি কিভাবে ওনার মানে জায়গাটা খুব পাকাপোক্ত করেছিলেন খুব ইন্টারেস্টিংলি, তো সেইগুলো আমার। আর অবভিয়াসলি উনি তো গ্ল্যামারাস হিরোইন ছিলেনই, গান ওনার এত গান আছে যেগুলো হিট, মানে ভাবতে ভাবতেই মানে শেষ করা যায় না। তো ওনার উনি মানুষ হিসেবে, মানে মা হিসেবে, গ্র্যান্ডমাদার হিসেবে এত মানে আবেগপূর্ণ যে যখন ফোন আসতো সেটে, মানে কখনো তাইমুরের ফোন আসলো বা কখনো ইব্রাহিমের ফোন এলো, মানে উনি সবাই সঙ্গে এত সুন্দর করে হ্যান্ডেল করতেন, এবং মানে তাদের কাছে মানে গ্র্যান্ডমা মানে একটা বিরাট জায়গা। আর আমি এমনিও যখন আমাদের মামি ফেস্টিভ্যাল হয়েছিল বম্বেতে, তখন সৈফ, সোহা, সাবা সবাই এসেছিল, তো দেখেছিলাম ওরা কত মানে ওদের, আমার জামাই এসেছিল কুনাল খেমু, মানে আমি দেখেছিলাম যে ওরা কত ইন্টারেস্ট যে আমার ছবিটা দেখা নিয়ে। তো এটাও বোঝা যায় যে একটা ফ্যামিলি ভ্যালিউস, এই যে পুরনো ভ্যালুগুলোকে ওরা ভুলে যায়, ওরা নিজেরাও যথেষ্ট ব্যস্ত এবং ভীষণই স্টার, ওরা এস্টাবলিশড, কিন্তু তাহলে ওরা আমার ফিল্মটা দেখার জন্য কত আগ্রহ যে মা একটা ছবি। ইনফ্যাক্ট সৈফ আমাকে অনেকবার জিজ্ঞেস করেছিল এটা কোন লোকেশন, এটা কিভাবে শ্যুট হয়েছে, কোথায় গেছিলে, তো এতটা ইন্টারেস্ট যে মার কাজের ব্যাপারটা, সেটা আমার খুব ভালো লেগেছে। মানে তখনই বুঝলাম যে উনি একটা খুব সুন্দর পারভারিশ দিয়েছেন ওনার বাচ্চাদের, এবং আজকেও সেটা দেখা যাচ্ছে সামনে। এবং অবভিয়াসলি ওনার স্টারডাম হিসেবে, স্টারডাম নিয়ে তো আমার কিছু বলার নেই, কিন্তু স্টারডাম সত্ত্বেও তার বাচ্চা, তার পরিবার, তার স্বামী, মানে স্বামীও ওরকম একজন বিশাল মানুষ, তো একটা ম্যারেজকেও হ্যান্ডেল করা, দুজনেই সুপারস্টার ইন দেয়ার ওন ওয়েজ, তো সেটাও একটা ডিফিকাল্ট, এবং সব কিছু মিলিয়ে শি ইজ ডান ইট অল, মানে সেই জন্য আমার ভীষণ রেসপেক্ট ওনার প্রতি। যে আর তারপরেও উনি শি কামস অ্যাক্রস লাইক আ ভেরি নাইস, ভেরি সফট হিউম্যান বিং। আর তাছাড়া ওনার যেটা আছে সেটা হচ্ছে ওনার খুব পড়াশোনা, মানে ভীষণ পড়াশোনা, ভীষণ কন্টেম্পোরারি কিছু নিয়ে চিন্তা ভাবনা, বা লোকের সঙ্গে কিভাবে উনি আলোচনা করবেন, মানে ওনার কাছে ইনফরমেশনস এত আছে, এগুলো মানে মুগ্ধ করার মতো। দিদি, যখন আন্টি অসুস্থ ছিল, আমরা তোমাকে প্রত্যেকে দেখেছি যে তুমি শুটিং কাজ, সব হসপিটাল, সবটা যেভাবে সমানভাবে সামলেছো, এবং ওই নিয়মের মতো উনি চলে গেলেন, এবং এই যে ছবি, এখন কখনো তোমার আক্ষেপ হয় যে মায়ের জন্য এটা করা হলো না? হ্যাঁ, হয়তো মার জন্য তো কত কিছু করার ইচ্ছা ছিল। মার এই বছর আমার সঙ্গে সিঙ্গাপুর যাওয়ার কথা, মা 3 মাস ওখানে থাকার কথা, ফিরে আসার কথা, মার পুরাতন দেখার কথা, পুরাতনের সঙ্গে মার অনেক মানে মার কাছে অনেক কিছু জানতে চাইতাম যে ছবিটা কেমন লাগলো, কারণ আমার মা মেয়ের ছবি তো, আর মা হিসেবে মার কিরম লাগলো সেটাও তো জানা হলো না। তারপরে মনে হয় যে মার মানে মা যে কটা দিন লাস্ট যে কটা দিন ছিলেন, 2 সপ্তাহ তো মা কথা বলেননি, আর তো মা আমাকে কিছু বলেও গেল না। তো তার আগে যতটুকু মা মানে ছিলেন, ততক্ষণ আমার মনে হচ্ছে যে আরও কেন মার সঙ্গে আর একটু বেশি সময় কাটাইনি, মাকে আর একটু কাছে চাই, মানে মার কাছে আর একটু যেতাম দৌড়ে দৌড়ে, কিন্তু কাজেরও ব্যস্ততা থাকতো। তো এখন ভাবি যে ওইটা যদি আরেকটু পেতাম, মাকে যদি আরেকটু পেতাম, মাকে যদি আরেকটু দিতে পারতাম। সেই তো 1.5-2 মাস কাজ করলাম না, ওই যদি 1.5-2 মাস এমনি আমি ছুটি নিয়ে মার কাছে থাকতাম।
এগুলো মনে হয় আর কি। নিশ্চয়ই, এবং উনি আশীর্বাদ করবেন পুরাতন খুব ভালো হবে, উনি দেখবেন নিশ্চয়ই। তো একটা কথা বলো, যখন পুরাতন তোমরা শুট করছো, আমি জাস্ট ট্রেলারটা দেখলাম, তোমাদের এখনো ট্রেলার আসেনি, এই যে পুরনো একটা বই বা পুরনো কিছু লেখা পাতা উল্টে দেখছো, তুমি এত বছরের কেরিয়ার, শয়ে শয়ে ছবি হয়ে গেছে, তবুও যদি স্মৃতির পাতায় পুরনো দিকে ফেরো, তোমার কি কি মেমোরিতে এখনো ভেসে ওঠে? এখনো ভেসে ওঠে প্রথম দিনের শ্যুট, শ্বেত পাথরের থালার সেট, অপর্ণা সেন একদিকে প্রভাত রয়, একদিকে ইন্দ্রাণী হালদার, একদিকে দীপঙ্কর দে, একদিকে গোপাইজ, মানে ইনফ্যাক্ট রাহুল দাও ছিল ওই ছবিতে, রাহুল বর্মন, মানে বিশাল মানে সেটে আয়োজন, নানা কিছু হচ্ছে, মানে বিরাট কর্মকাণ্ড। তার মধ্যে আমি একজন নতুন সেই এটা পি বলেন, আমি তো মানে মটরশুটির মতো ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক, আর ভাবছি যে কি করে ফেস করব সবাইকে। আর আমার হিরো ছিল ভাস্কর ব্যানার্জি, ও তখন বেশ নাম করেছে, অনেকগুলো ছবি করে ফেলেছে। আর ভাস্কর আমাকে সবসময় বলতো যে আমরা অনেক বছর অবধি একে অপরকে তিতলি আর রূপ বলে ডাকতাম, কারণ ওই আমাদের সিনেমাতে আমাদের এরকমই নাম ছিল, তিতলি আর রূপ। তো বলছে, তিতলি তোমার কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। তো ওইটা আমার অনেকবার মনে পড়ে। আমার মনে পড়ে জাতীয় পুরস্কার নিতে যাবার কথা দিল্লিতে, মানে সেই বুক ধুরধুর করছে, বসে আছি স্টেজে ওঠার, মানে ওগুলো একটা মানে অন্যরকম সময়ও ছিল বলে মনে হয়। তারপরে অনেক মানে সিনেমার সেট মনে পড়ে, স্বপনদার সেট, অনুপ সেনগুপ্তর সেট। আমরা একটা ছবি করতে গেছিলাম সিঁদুরের অধিকার, সেই দার্জিলিং আর কালিম্পংয়ে, এত আনন্দ হয়েছে, সবাই মিলে বিকেলবেলা বসে আড্ডা মারা, খাওয়া। তারপরে কেউ সেই হোটেলের কিচেনে চলে যাচ্ছে, গিয়ে বলছে দাদা আমি লাবণীদিরা সবাই, মানে আমরা একসাথে খুব খুব আনন্দ করে কেটেছে বেশ কিছু। তারপরে এমন সময় গেছে যে 3-4টে শিফট একসাথে হচ্ছে, কখন যে রাত হয়ে যাচ্ছে, আবার সকালে হচ্ছে স্টুডিওতেই আছি, বাড়ি ফিরতে পারিনি, এরকমও সময় গেছে। তারপরে অনেক কিছু, তারপরে আউটডোর শুটিংয়ে প্রচুর স্মৃতি আছে, মানে অনেক সময় এরকম হয়েছে পুজোর সময় বাইরে শুটিং পড়ে গেছে চেন্নাইতে, সেই চেন্নাইতে খুঁজে গেছি কোথায় দুর্গাপুজো হচ্ছে। হ্যাঁ, পারমিতার একদিনের সময় সকালবেলা শুটিং করতাম পারমিতার একদিনের, আবার রাত্রিবেলা শ্বশুরবাড়ি জিন্দাবাদ। তো এইসব অনেক স্মৃতি, অনেক কিছু, আরও অনেক আছে হয়তো ভাবলে বুঝতে পারবো, তবে যেগুলো মনে পড়লো বললাম আর কি। আর আছে অনেক ভালো ভালো মানুষদের সাথে কাজ করার অভিজ্ঞতা, এবং তাদের ভালোবাসা পাওয়া, তাদের আন্তরিকতা পাওয়া, সেটাও অনেক বড় ব্যাপার। ইন্দ্রনীলদা রয়েছে তোমার অপোজিটে পুরাতনে, এবং এই যে তোমাদের কেমিস্ট্রিটা একটা দেখা যাবে, যে এই যে বাইরে থাকা এবং মায়ের প্রতি যে যত্নটা, আবেগটা, যেখানে জামাইয়েরও একটা অংশ রয়েছে, তো সেই জায়গাটা কিভাবে দেখবে দর্শক? মায়ের আদরের তো কোনো বিকল্প হয় না, মার আদর যত্ন, আর মারা না ঠিক মেয়েদের মনটা বোঝে, যে কখনো বলতে, মানে আমি যখন গিয়ে বসে আছি, কি রে কি হয়েছে, মন খারাপ, কিছু হয়েছে, তারপরে বলবে যে কি খাবি, না কিছু খাবো না, একটু কিছু খা, তারপরে কিছু একটু খাবার এনে দেবে, যে মানে জানে হয়তো, মানে মাকে বলছি না, কিন্তু মা বুঝতে পারে যে কিছু একটা তো মনটা নিয়ে খারাপ হয়ে আছে। তারপর হয়তো বললাম, তখন বলবে ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, আবার ঠিক হবে, তুমি এগুলো নিয়ে এত ভেবো না। তো এই যে মায়ের স্পর্শটা তো কেউ টেনে, মানে কি পারবে না নিয়ে নিতে। এই পুরাতনেও তাই আছে, মা আর মেয়ের কিছু দৃশ্য আছে যেখানে রাত্রিবেলা মেয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ছে, মা আস্তে করে গিয়ে ওর হাত বুলাচ্ছে, ওর চাদরটা টেনে দিচ্ছে, মানে এইগুলো বোধহয় মা ছাড়া কেউ করতে পারে বলে আমার মনে হয় না। আর খুব ঘনিষ্ঠ কেউ হতে পারে, ভাই বোনদের মধ্যে কেউ হতে পারে, বা খুব কাছের মানুষ কেউ হতে পারে। তো এই মা যে টেনে দিচ্ছে চাদরটা এবং হাত বুলিয়ে দিচ্ছে, মানে এটাও মানে খুব একটা সাংঘাতিক, মানে এইটা আমার সিনেমাতে দেখো কিরম লাগছিল তখন। আর তারপরে আমার মনে হয় যে এখন যখন আমি বাড়িতে ফোন করি, মানে আমার ভাই আমাকে ফোন করে, আমি ফোন করি, মানে অনেক সময় এরকম হতো যে ভাইয়ের ফোনটা মিস হয়ে গেছে, আমি হয়তো পরে গেছি, এখন না ভাইয়ের ফোনটা মানে এলেই আমি ধরি, কারণ আমার মনে হয় যে ওই মার সাথে ওই একটাই আমার কানেকশন রয়ে গেছে।
এই যে এত ব্যস্ত থাকো তুমি, সিঙ্গাপুর, কলকাতা, নানান শো, তোমার শুটিং, সবকিছু সময়, কোনো সময় মন খারাপ, আবেগ, এগুলো তো সবসময় কাজ করে মানুষের মধ্যে। তবু ওই মায়ের কোলটা কখন তুমি খুব মিস করো, যে এখন যদি মায়ের কোলে একটু বসা যেত বা মাথাটা রাখা যেত? মায়ের কোলটা মিস করি আমি যখন কাজের শেষে, কারণ মার সবসময় কাজের মানে কাজ করেই আমি মার কাছে, মানে ফেরার সময় মার কাছে একটা ঘুরে যেতাম, বা যেখানেই থাকি একটু গাড়িটা ঘুরিয়ে বা কোথাও থেকে। আমি এখনও তাই, আমার বাপ্পা রাহুল, মানে যে আমার ড্রাইভার আর আমার বডিগার্ড, বলে দিদি এখন আর বলে না চল মার কাছ থেকে একটু ঘুরে আসি, মানে মার কাছে ঢু মেরে যাবো চল, যেমন আমরা বলি না। তো সেটা ওরা বলে যে দিদি খালি যখন একটু কাজে পেতে, এই চল ওদিক দিয়ে চল তো, মার সঙ্গে দেখা করে যাব। মানে মা একটু গেলেই এত খুশি হয়ে যেত, আর বসে থাকতো অপেক্ষা, আসবি তো আসবি তো, কখন আসবি। মানে এই আবেদন আর এই মানে কষ্ট, মানে কি বলবো, আর এইটা আমি মিস করি মার। মানে গিয়ে মাকে একটু গালটা নিয়ে, আমি মার গালগুলো বেশ ইয়ে ছিল তো, মাকে আমি গাল টিপে বলতাম মাম্মি মাম্মি মাই চাম্মি। তো ভীষণ কষ্ট হয় ভাবলে আর কি। তারপরে যেটা মনে হয় যে আমার এই মানে এই সিনেমাটার ভেতরেও সেই গভীর জায়গাগুলো আমরা কোথাও 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 টাচ করি। আর মনে এটা সবাই আমরা কোথাও না কোথাও ছুঁয়ে যায় আমাদের মন, আমাদের ভেতরের আত্মাতে কোথাও খুব গিয়ে আঘাত করে। তবে এইটুকুই বলতে চাই যে যাদের মা আছে তারা যেন মাদের খুবই যত্ন করে রাখে। মা বাবা সবাইকে যত্ন করে রাখে, মা বাবার কোনো বিকল্প হয় না। আসলে বাবাকে অনেক আগে হারিয়ে ফেলেছি, তো এখন সেটাই। তো যাই হোক, আমার মনে হয় যে জীবন একটা রকমভাবে চলে, জীবনের নিয়ম তো আমরা করতে পারি না, জীবনের নিয়ম ওখান থেকে হয়ে আসে, তো ওপরওয়ালা থেকে। এই যে কিছুদিন আমরা গত পরশু দিন আমাদের খুব প্রিয় রাহুল বর্মনের স্ত্রী চলে গেল, অপরাজিতা। এত ভালো একটা মানুষ, এত ভালো একটা সোল, মানে এত ভালোবাসা পেয়েছি ওর কাছে যে মানে খুব কষ্ট হলো ভেবে যে মানে রাহুলদাকে টাইমও দিল না, 10 মিনিট টাইম দিল না যে উনি কিছু করতে পারেন। মানে কিছু ছিল না বলতে গেলে এরকম কিছু, কিন্তু দুম করে। এটাই হচ্ছে আমাদের হঠাৎ জীবনের, মানে জীবন কখন শেষ হয়ে যাবে কেউ জানে না। তাই জন্য জীবনে যতদিন কেউ আছে এই জীবনটাকে সত্যি ভালো করে কাটানো উচিত। পুরাতনের যেটুকু গল্প আমরা শুনলাম বাস্তবের সাথে তার মানে এত মিল রয়েছে, মানে এই মা একা এবং বিয়ে হয়ে তার বিদেশে থাকা, এবং এই সবকিছু আমরা তো প্রতিনিয়ত জীবনে আমরা প্রত্যেক দিনই দেখতে পাই। তবে জামাইয়ের একটা অংশ রয়েছে এখানে, ইন্দ্রনীল দা, তো সেটা যদি একটু বলো যে ওই জামাই আর শাশুড়ির মধ্যে যে একটা মেলবন্ধন বা একটা আবেগ দেখা যাবে কি ছেলের মতো? জামাই আর মার মধ্যে না একটা খুব ইন্ডিপেন্ডেন্ট সম্পর্ক আছে, যেটা ইজ নট ডিপেন্ডেন্ট অন দ্য ডটার। তো ওই ব্যাপারটা খুব আছে, মেয়ের উপর ডিপেন্ডেন্ট না, কিন্তু জামাই আর শাশুড়ির মধ্যে একটা খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আছে। এবং জামাইয়ের কাজ নিয়ে শাশুড়ি খুব জিজ্ঞেস করেন, এবং জামাইকে জিজ্ঞেস করেন কোথায় গেলে ওই কাজটা কীরকম হলো, মানে ওই বিকজ ও ফটোগ্রাফার, তো অনেক বিভিন্ন জায়গায় যায়। তো সেই জায়গায় খুব সুন্দর কিছু দৃশ্য আছে যেখানে মানে শাশুড়ি, তারপরে শাশুড়ি আমার সম্বন্ধে, মানে মানে ওর শাশুড়ি মানে আমার মা আমার সম্বন্ধে বেশ কিছু কথা বলে ওকে, যেগুলো ও জানেই না। তো আমাদের মনে হয় যে মায়ের বন্ধনটা এমনই না, মানে যেটা জামাইয়ের সাথেও খুব ইন্টারেস্টিং হয়। একবার মানে আমার মনে হয় যে মানে মারা বোধহয় জামাইদের এতটাই ভালোবাসে, এটা খানিকটা কি বাস্তবের সাথেও মিল আছে? হ্যাঁ, এটা মিল পেয়েছি। মারা জামাইদের এত ভালোবাসে, তখন মেয়েদেরও ভুল দেখতে শুরু করে। আচ্ছা না, ও তো ঠিকই বলেছে, ওটা তো তুমি বুঝবে, তুমি সারাক্ষণ এরকম করলে তো হবে না, যাও চা বানিয়ে আনো বরের জন্য, মানে যা হয় আর কি। এটা কি সঞ্জয়দার ক্ষেত্রেও তোমাকে বলে, তোমার মা বলেছিলাম, আমরা দেখেছিলাম সঞ্জয়দা রাতারাতি চলে এসেছিলেন সেই সময়টা, তো তাদের মধ্যে সম্পর্কটা এরকম মিষ্টি ছিল? আর মাকে তো আমার বর মিল বলে রাখে, মাদার ইন ল মিল, আর বাবাকে ফিল বলে রাখতো। তো মা মানে এবার ফোনে বলেছিলাম, মিল আপনি চলে আসবেন, আপনাকে নিয়ে আমরা বেশ কিছু ভালো ভালো রেস্টুরেন্টে যাবো খেতে। ইনফ্যাক্ট আমাদের মানে মা জাস্ট আগের বছরই মানে ছিল সিঙ্গাপুরে। ইনফ্যাক্ট আমাদের অ্যানিভার্সারি ছিল, আমরা সবাই বাইরে গেছিলাম খেতে, সেই ছবিগুলো আমাদের কাছে এখন আছে। আর মা না ওই লম্বা ড্রেস এখন পরতে, মানে শাড়ি এখন বেশি পরতে পারতো না, মানে যা হয় শাড়ি পরাটাও একটা ঝকমারি। তো সিঙ্গাপুর থেকে একটা খুব ডেজিগনেটেড দোকান আছে যেখান থেকে ওই মার ওই একটু ঢোলা ড্রেসগুলো পাওয়া যায়।
তো প্রত্যেকবার যখনই আসতাম, আমার জন্য ড্রেস এনেছিস তো? আর হ্যাঁ মা এনেছি। তখন আমার বর একবার বলছিল এই ড্রেসগুলো, আলাম শোনো এগুলো মার স্পেশালাইজড ড্রেস। তাই এবার বলছিল যে আরও কয়েকটা ড্রেস এই বাড়িতে পড়ে আছে, আর কেউ নেই পরার। ইনফ্যাক্ট মা সিঙ্গাপুর যাবো বলেছিল তো, তাই ওটা এখানে রাখা ছিল। এইরকমই অনেক কিছুই মানে মনে হয় যেগুলো আর হবে না। ঋতুদি, আমরা সবসময় বলি যে তোমার এতগুলো ছবি এতগুলো বছর কেটে যাওয়ার পর ঋতুপর্ণা সেনগুপ্ত পুরাতন হয় না, বারবারই আমরা মুগ্ধ হয়ে যাই এবং তোমায় প্রত্যেকটা ছবিতে নতুন ভাবে পাই। এটা তো একটা ম্যাজিক রয়েছে বলো, এতগুলো বছর নিজেকে ঠিক একই জায়গায় ধরে রাখা। ইন্ডাস্ট্রিতে এত মানুষ এসছে, এত অভিনেতা অভিনেত্রী এসছে, কিন্তু তোমার জায়গাটা একই রয়ে গেছে। আমি জানি না কোন জায়গাটা একই রয়ে গেছে, হয়তো রয়ে গেছে, দর্শকরাই সেটা ডিসাইড করবেন। কিন্তু আমার মনে হয় যে আমি কখনো আমার দর্শকদের ফাঁকি দেওয়ার চেষ্টা করিনি, না নিজেকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছি আমার কাজের ব্যাপারে। তাই জন্য যেটুকুই করেছি যেটুকুই ভালোভাবে মন দিয়ে করেছি এবং আজও করে যাচ্ছি। তাই জন্যই হয়তো আমার কাছে মানুষ আসে, আমাকে নিয়ে কাজ করতে চায়। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আই এম ভেরি লাকি। আর এত বছর পরেও আমাকে সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছেন। আর আমার কাছে সম্পর্ক এবং সিনেমা একটা খুব সুন্দর মানে জায়গা আছে, কারণ সিনেমার মধ্যে দিয়ে আমরা সম্পর্ককে খুঁজি, আবার সম্পর্কের মধ্যে সম্পর্ক থেকেই সিনেমা তৈরি হয়। তো সেই জন্য আমার কাছে এই পুরো জার্নিটা ইজ ভেরি রেলিভেন্ট, এবং আমি এই জার্নিটা যত সুন্দর করে এই জার্নির গল্পগুলো আপনাদের বলতে পারবো, ততদিন আমি চাইবো আমি যেন এইভাবেই সিনেমা করে যেতে পারি। একদমই। এবং নববর্ষে আমরা পুরাতনে ফিরে যাব, পুরাতন দেখব। তো একটু বলো যে নববর্ষে তো পুরাতন আসবে, এছাড়া তোমার ব্যক্তিগতভাবে কোনো প্ল্যানিং রয়েছে নববর্ষে? নববর্ষে এখন আমার ফুল কনসেন্ট্রেশন অন পুরাতন, কারণ 11ই এপ্রিল পুরাতন রিলিজ করছে এবং তার সাথে সাথে নববর্ষের আনন্দে সবাই মেতে উঠবে। আমি চাইবো যে এটা আমার ছবি শুধু না, এটা সবার, আপনাদেরও ছবি। নববর্ষে আমি আপনাদের সবাইকে উপহার দিতে চাই পুরাতন। শর্মিলা ঠাকুর আসছে 14 বছর পর। আপনারা প্রেক্ষাগৃহে গেলে উনি খুবই খুশি হবেন।